একটা ঘটনা ব্যাখ্যা করতে আমি কয়েকবার লাইভে আসার চেষ্টা করেছি। আমি জানি না কেন যেন কয়েকবারই অসুস্থ হয়ে গেছি আমি। এতক্ষণ ভালো ছিলাম, কিন্তু এই লাইভ শুরু করার সঙ্গে সঙ্গে খুব অসুস্থ লাগছে। এটা ভয়ে হতে পারে অথবা যে কোনো কারণে হতে পারে। চলেন আমরা সেই বিষয়টা দেখি একটু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে। এবার গুরুত্বপূর্ণ তথ্য দিলেন গণ অধিকার পরিষদের এক অংশের নেতা তারেক ভাই 24-এর অভ্যুত্থানে তিনি সরজমিনে যেভাবে এই সরকারের পতনের জন্য তিনি জীবনকে বিলিয়ে দিয়েছিলেন, তিনি মৃত্যুকে বরণ করে নিতেন, এরকমভাবে তিনি প্রস্তুত ছিলেন এবং আটকও হয়েছেন, তার উপর অনেক নির্যাতনও হয়েছে। গণ অধিকার পরিষদের তারেক ভাই এর কথাবার্তা দেখেই স্পষ্ট মনে হয় যে তার ভেতরে তেমন কিছু নাই, যেমন অনেকজনের গুমুর থাকে। তো চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি যে দেশ নিয়ে আসলে কি ষড়যন্ত্র হচ্ছে। একটা ঘটনা ব্যাখ্যা করতে আমি কয়েকবার লাইভে আসার চেষ্টা করেছি। আমি জানি না কেন যেন কয়েকবারই অসুস্থ হয়ে গেছি আমি। এতক্ষণ ভালো ছিলাম, কিন্তু এই লাইভ শুরু করার সঙ্গে সঙ্গে খুব অসুস্থ লাগছে। এটা ভয়ে হতে পারে অথবা যে কোনো কারণে হতে পারে। চলেন আমরা সেই বিষয়টা দেখি একটু। কথা কম বলে, খুব জরুরি একটা বিষয়। কোনো গণমাধ্যম নিউজ করে নাই, শুধু 2 জায়গায় ভিডিও দেখলাম, সেটাও পরে ডিলিট হয়ে গেল। আসলে খুবই আনইজি ফেস করছি, তারপরেও আমি দেখি। চলেন আমরা শুরু করি। এসএসএফের যিনি প্রধান, তার বাসা থেকে আজকে আপনারা জানেন এসএসএফ হচ্ছে বাংলাদেশের যারা সরকার প্রধান, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ পদমর্যাদা তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করে এবং এই ইউনিটটি হচ্ছে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে। এখন এই পলাতক নেতা যখন এসএসএফ প্রধানের বাসায় অবস্থান করেন, তখন তো প্রশ্নই দেখা দেয় ডক্টর ইউনূস কোথায় বসে আছে। এখন কি জবাব দেবেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান? কথা বলছি, সমস্যা নেই। এইভাবে একটু গেঞ্জি পরে আচ্ছা বাসায় কে বাসায় আমরা থাকি, আর কে আমার বোন থাকি, আপনার বহু আমার বোন থাকি বাসায়। আমরা কই ওরা আসছে, চলে গেছে বাসায় কবে আজকে প্রথম আলো চলে গেছে। তখন আমার ভিডিও করছেন তখন বলতে পারবেন 10-15 মিনিট আগে। এই নিউজটা ব্রেকিং ভয়েস নামে একটা পেজে দিয়েছে। নিউজটা এভাবে আসছে, দেখছেন আপনারা। আমি আসলে কথা বলার অবস্থায় নাই, মানে আমি এই ভিডিওটা কয়েকবার করতে যাব, কয়েকবার আমি অসুস্থ হয়ে গেছি। এমনি একটু পরে আবার ঠিক হয়ে যায়, আবার ভিডিও শুরু করতে যাচ্ছিলাম, আবার অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আজকে আমার একটা খুব বিশ্বস্ত জায়গা থেকে একটা মেসেজ আসছে, তাহলে খুব সাবধানে থাকো, এটা বলেছে আর কি। আমি আপনাদেরকে বলেছিলাম এই যে ভিডিও শুরু করছি, সারাক্ষণ কল দিতে, খুব একটা টেনশনের বিষয়। নিউজটা কোনো মেইন মিডিয়াতে দেখলাম না, কারণ কি, যাই হোক, একজন আবার কল দিয়েছে।
তো আপনাদেরকে বলছিলাম যে এই যে আওয়ামী লীগ মিছিল বের করছে, এটা আসলে তাদেরকে ওই উপযুক্ত এনভায়রনমেন্ট দেওয়া হচ্ছে। রাতের বেলা বিক্ষোভ করছে, ওই এনভায়রনমেন্ট দেওয়া হচ্ছে। ধানমন্ডি 32-এর সামনে ব্লক, এগুলো পলিসির অংশ, এগুলো পলিসির অংশ, এগুলো একটা পলিসির অংশ, ঠিক আছে, পলিসির অংশ। আওয়ামী লীগ নেতাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তায় বের করে দেওয়া, এগুলো একটা পলিসির অংশ। পলিসি, রাষ্ট্রের পলিসি, বিশ্বাস করেন বা না করেন ভাই, ঠিক আছে, বিশ্বাস করেন বা না করেন, এটা তো একটা সিদ্ধান্ত যে শেখ হাসিনা এখান থেকে চলে যাবে কি যাবে না, তাই না? রাষ্ট্রের হেলিকপ্টার, রাষ্ট্রের সমস্ত শক্তি ব্যবহার করে তাকে নিরাপদে ওখানে নেওয়া হয়ে গেছে। এটা রাষ্ট্রের পলিসি, সেনাবাহিনীর পলিসি, পলিসি ওখানে আশ্রয় দিয়েছিল, তাদেরকে নিরাপদে বের করে দিল। পলিসি, ইটস আ পলিসি। পলক গ্রেপ্তার হবে, ইনু হলো মানে চলে যাবে, পলিসি, ইটস আ পলিসি। ওবায়দুল কাদের চলে যাবে, এটা একটা পলিসি, ঠিক আছে। সচিবালয়ে আওয়ামী লীগের আওয়ামীপন্থী সচিবরা চাকরি করবে, এটা পলিসি। স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা তার সমস্ত জায়গায় আওয়ামী লীগের লোকদেরকে বসায় রাখছে, এটা একটা পলিসি, তার কৌশল, তার সিদ্ধান্ত, এটা সে এভাবে রাখবে। স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর ইউনূসের খুব কাছের মানুষ, সবচেয়ে কাছের মানুষ, মহিলা ডক্টর ইউনূসের সবচেয়ে কাছের মানুষ, তাকে বিশ্বাস করে এখানে বসাইছে। আর সে এই শক্তি থেকে, এই কনফিডেন্স থেকে আওয়ামী লীগের লোকদেরকে বসায় রাখছে। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল এইরকম লোককে স্বাস্থ্য উপদেষ্টা ওএসডি করেছে। হ্যাঁ, জুয়েল সাহেবকে, মানসিক হাসপাতালের অফিসার, সে এই গণ অভ্যুত্থানে চিকিৎসা দিয়েছে ছাত্রদের, তাকে ওএসডি করে রেখেছে বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা। দায়িত্ব নেওয়ার পরেই ওএসডি করেছে। তার ওএসডি থেকে সরানোর বিষয়ে গণ অভ্যুত্থানের না হলেও 1 ডজন রাজনৈতিক নেতৃবৃন্দ সুপারিশ করেছে যে ওনাকে কেন ওএসডি করে রেখেছেন। জামাতের সর্বোচ্চ নির্বাহী পর্যায় থেকে সুপারিশ করা হয়েছে। আমি সুপারিশ করেছি যে শফিকুর রহমান জুয়েল সাহেব, সে হলো আওয়ামীপন্থী না, সে গণ অভ্যুত্থানের পক্ষে ছিল এবং গণ অভ্যুত্থানের সময় মিছিলে অংশগ্রহণ করেছে, চিকিৎসা দিয়েছে, আমাদের শিক্ষার্থীদেরকে চিকিৎসা দিয়েছে, তাকে ওএসডি করেছে। এখন এসে পলিসি, ইটস আ পলিসি, সিদ্ধান্ত, ডিসিশন নিয়েছে ইউনূস সরকারের পলিসি এটা, যে আওয়ামী দোসরদেরকে সচিবালয়ে রেখে দেবে। পলিসি, 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 আপনি মানেন বা না মানেন, পলিসি, ঠিক আছে। এটা কেন করেছে আপনারা জিজ্ঞাসা করেন, কেন করেছে এটা, কেন করেছে আপনারা জানতে চান এটা কেন করেছে। এসএসএফের, আমি এটা উচ্চারণ করতে আমার ভয় লাগতেছে, ঠিক আছে। আমি আমার 4-5 থেকে এনভায়রনমেন্ট বলে দিচ্ছিল এই ভিডিওটা না করতে, ঠিক আছে। চারটা দেখেন, জাস্ট দেখে আমরা চলেন। কোনো গণমাধ্যম নিউজ করেনি। আমার ছোটবেলা থেকে তোমার সঙ্গে দুজনের বাসায় গেছে। নিচে আমাদের আছেন, একজন নিচে চলে যান। সাধুর নাম কি? আমি মুসলিম শিশু, তিনি কোথায়? সময় চলে গেছে। আমরা কেউ দেখতে পারি? হ্যাঁ, দেখেন, সমস্যা নেই, দেখেন, দেখেন। আপনারা দুজন ছাদে যান, আর আশেপাশের ফ্ল্যাটগুলো কিন্তু ইয়ে করতে হবে। 10 মিনিট আগে বলেছি বাইরে থেকে বাধা ছিল, কারণ আমরা বাসার বাইরে অবস্থান করতেছি, তো বের হতে পারেন না, বের হতে পারেন এখানে আসছে। আমার বক্সগুলো দেখেন, উপরে বক্সগুলো দেখছেন।
আচ্ছা, এই বিষয়ে খবর পাওয়ার পরে বিএনপি নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ওই এলাকার মানে দু একজন ভাই তারা মিলায়ে ওই বাসার আশেপাশে খোঁজ খবর রাখে এবং পুলিশকে খবর দেয় এবং নেতৃবৃন্দ একত্রিত হতে থাকে। টান টান উত্তেজনাকর মুহূর্ত। এটা ফেসবুকে আসার পরও ফেসবুক থেকেও গায়েব হয়ে গেছে। ওই যে ভিডিও দেখালাম ওইটাও গায়েব হয়ে যাবে কিছুক্ষণ পরে, আমার এই ভিডিওটাও গায়েব হয়ে যাবে এবং আমিও গায়েব হয়ে যেতে পারি। ঠিক আছে, তারপরেও আল্লাহ 3বার আমাকে বাঁচাইছে। আমি 3বার ডিসঅ্যাপিয়ার হয়েছিলাম এবং তার শুকরিয়া হিসেবে সাহস নিয়ে এই ভিডিওটা করছি। আসলে ভিতরে আসেন আমাদের সাথে থাকেন। ঠিক আছে, যদি ফুটেজ ডিলিট হয় সম্পূর্ণ দায়ভার আপনার। ফুটেজ না শুধু সবকিছু হইলে আমার দায়ভার, আমি বাসা নিয়ে দেখেন না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, কেউ যদি থেকে থাকেন আসেন, কথা বলেন, বের হন, নাহলে আমরা কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব। আপনারা যদি ভিতরে কেউ থেকে থাকেন একটু কাইন্ডলি একটু কোঅপারেট করে বের হন, তাহলে আমরা কিন্তু দরজা ভাঙতে ইয়া করবো। না না না, একটু কথা বলেন কি ভাই, আমি তো সাথে আসলে সামনে আসেন, সামনে আসেন। না বলেন, আমাদের সাথে বলেন। না, নিরীহ মানুষ বলতে তো আপনি হবেন না। এটা হলো বিষয়। আমরা আসলে কি বলবেন আপনারা, একটা কথা বলি শোনেন। শেখ হাসিনা পতনের পরে আমি একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম। প্রোগ্রামটা হলো যে একটা তালিকা প্রকাশ করা, হ্যাঁ, যে সেই তালিকাতে কোন কোন দল আওয়ামী লীগের কোন কোন নেতাকে জায়গা দিল তার একটা তালিকা প্রকাশ করব। তো আমি অনেকের সাথে আলোচনা করছি, তো তারা বলছে সকল দল তোমার শত্রু হয়ে যাবে। আমি বললাম সকল দল আমার শত্রু হবে কেন? তো বলতেছে সকল দল এটা করতেছে, তাদেরকে বাড়িতে জায়গা দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা নিচ্ছে, অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এবং এটা হলো গিফট অফ মুভমেন্ট, নাকি মুভমেন্টের গিফট নিচ্ছে রাজনৈতিক দলের নেতারা। ঠিক আছে, এই আবার ওই এক দল আবার আরেক দলের নাম বললেন না। ঠিক আছে, আপনি যে দল করেন সেই দলের পক্ষ হয়ে অন্য দলের যে নাম বলবেন, শোনেন, আপনি যেই দলই করেন আপনার দলও এটা করতেছে, বেইমানি করতেছে। ঠিক আছে, আপনি যে দল করেন সেই দলের হয়ে বিপরীত দলের নিন্দা করবেন, আমি বলতেছি আপনার দলও এটা করতেছে, এই নোংরা কাজটা করতেছে। মানে আমাদের কষ্টটা কোথায়? আমাদের কষ্টটা হলো যে যেখানে সজল আছে, সজল, হ্যাঁ, ও আমাকে ওকে এইখান থেকেই উঠায় নিয়ে যায়। ঠিক আছে, এবং তারপরের অধ্যায়টা কি কষ্টের,
এইটা মানে তোরা বুঝবি না যারা আওয়ামী লীগকে জায়গা দিচ্ছস, ঠিক আছে? যারা আওয়ামী লীগকে জায়গা দিচ্ছস, বিভিন্ন কমিটিতে জায়গা দিয়ে কমিটি বড় করতেছস, আওয়ামী লীগের ব্যবসার সাথে শেয়ার নিচ্ছস, তোরা বুঝবি না যে আমাদের কষ্টটা আসলে কোথায় রে, ঠিক আছে? আমাদের কষ্টটা যে কোথায় এটা বুঝবি না। সরকার পলিসি নিচ্ছে, সরকারের পলিসি এটা। সচিবালয়ে আওয়ামী লীগ সচিবদেরকে রেখে দেওয়া সরকারের পলিসি। এই পলিসি নিয়েছে বিএনপি এবং জামাতকে বিট দেওয়ার জন্য, বিএনপি এবং জামাতকে চ্যালেঞ্জ করার জন্য এই পলিসি নিয়েছে। বিএনপি এবং জামাতকে খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে এই পলিসি নিয়েছে, ধীরে সুস্থে। আমরা দেখবো আরও, চলেন দেখতে হবে ভিডিওটা আপনাদেরকে। যারা আমার এখানে সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে রাখেন, ঠিক আছে? চলেন দেখি। না আমাদের কোনো সমস্যা নাই, ভাই আমরা কিন্তু ভাই আমরা শুনছি সেটা আপনি সেটা পুলিশদের প্রশাসন শেষে দেখবেন। আপনি আমার সাথে একটু কোঅপারেট করেন, চলেন। আপনি উনি মহিলা মানুষ, ওনাদের কষ্ট বাসায় পৌঁছে আপনি সিম্পাতি দেখে তো লাভ নেই, সিম্পাতি দেখে আমরা কিন্তু আমাদের সাথে জড়িত না। ভাই মোবাইল বাজারের থানায় রাখছি, আপনার তো আপনার না না একটা লাস্ট একটা এটা তো ভাই একেবারে পার্সোনাল ম্যাটার। আমি ওনারা তো বলা উনি যারা ব্যবসা করবেন হইতাছে আসসালামু আলাইকুম, আমি একজন আন্দোলনকারী, বৈষম্য ছাত্র আন্দোলন। আচ্ছা, ওকে ধন্যবাদ দেওয়া দরকার। বসুন্ধরা এলাকা আমাদের সহযোদ্ধা, অনেক সাহসী মানুষ, এবং ওখানে যে বিএনপি ভাইরা ছিল তারা অনেক সাহসী ভূমিকা পালন করেছে। কেন সাহসী ভূমিকা আমি দেখাচ্ছি। আপনার হলো এই যে দেখেন, দাঁড়ান একটু টেনে দেই। ওরা যখন এখানে যোগাযোগ ছিল, এই তো দাঁড়ান একটা সেকেন্ড। আওয়ামী লীগের নেতা, তারপরে এবার কি আসছিল? তোমার নাম তো আমি জানি। এবার আসার পর কি জিজ্ঞাসাবাদ করছে? সিকিউরিটি লোক আসছে, এসে আমাকে জিজ্ঞাসাবাদ করছে যে কি হয়েছে। আচ্ছা, তুমি কি ড্রেসে আসছে নাকি ড্রেস ছাড়া আসছে? ইউনিফর্মে কি গাড়ি নিয়ে আসছিল? হ্যাঁ, আসছে। কয়জন আসছিল গাড়িতে? স্যার গাড়িতে কজন আসছে না, ভিতরে আসছে 3 জন। ভিতরে আসছে 3 জন। ওকে, জিজ্ঞাসাবাদ করে চলে গেছে যে কি হয়েছে? উনি কি সিসিটিভি চেক করছে? না, কোন কিছু চেক করেন না? সিসিটিভি নিয়ে গেছে, একটু আমাকে বললেন। না তখন আমরা বলিনি। ও সিসিটিভি জাস্ট চেক করে চলে গেছে? না আমার সাথে কথা বলেছে। আচ্ছা, আমি ওনার হয়ে গেছে যাবো। আচ্ছা ঠিক আছে। আমি হচ্ছে ফ্ল্যাট মালিক। ফ্ল্যাট মালিক কে? ফ্ল্যাট মালিক হচ্ছে মাহমুদ শামস চৌধুরী। মেজর জেনারেল। জি। উনি এখন বর্তমানে কোথায় আছে? উনি এসএসএফ আছে। এসএসএফ আছে, ডিসি। জি। ওনার পিএসকে ফোন দিয়ে আপনি কি বলছেন? 3 মিনিট কি কথা বলছেন? আমি ওনার পিএসকে ফোন দিয়ে বলছি যে পুলিশ আসছে আপনার ফ্ল্যাটে, আর হচ্ছে আমি তো তখন আপনাদেরকে জানি, আমি তো জানি। আচ্ছা, ওইটা একটা কোড করি। কোডটা হলো ওই কেয়ারটেকারের মুখে শোনা গেল যে উনি হলো এসএসএফের এবং অপর পক্ষে থেকে বলল ডিজি। এইটুকু কোড তার ফ্ল্যাট, ঠিক আছে? এসএসএফ হলো মানে ডক্টর ইউনূসের যে নিরাপত্তা দেয়, হ্যাঁ, সেই নিরাপত্তা
বিষয়ক দায়িত্বের প্রধান। ঠিক আছে, এখন আমার প্রশ্ন যেটা, যে মানে ইউনূস স্যার এসব জানে না, বুঝছেন নি, কিছুই জানে না, একদমই জানে না। ঠিক আছে, তাই না? মনে হয় হ্যাঁ হ্যাঁ, একদমই জানে না, তো জানে না, ভাবা যায় কোনো পত্রিকা ইউজ করলো না, কেউ নিউজ করে না, মানে এখন পত্রিকাগুলো এখনো জানে নাই। তারপরে হলো কালকে পিনিকিটা দেখলাম পোস্ট করলো এটা, হ্যাঁ পোস্ট করছে, ওই যে বাচ্চা ছেলেটা কথা বললো না, ওই পোস্ট করছে, এটা না ও আচ্ছা আচ্ছা। না না, এগুলো মানে আমাদের গণমাধ্যমও কিছু জানে নাই, আমাদের সেনাবাহিনী কিছু জানে না, ইউনূস স্যার তো একদম জানেই না, তাই না? এত কিছু কোনো পোস্ট হলো না, কোনো ঠিক আছে, এখন কোথায় আছে এই জন্য আমি হলো গণ অভ্যুত্থানের পরের দিন একটা কথা বলছিলাম যে এমন একটা সরকার আমি চাই যারা আওয়ামী লীগকে শত্রু মনে করে, এবং আওয়ামী লীগ যাদেরকে শত্রু মনে করে, আওয়ামী লীগ যাদেরকে নিপীড়ন করেছে, আওয়ামী লীগের দ্বারা ভুক্তভোগী হয়েছে, এই রকম মানুষদেরকে নিয়ে একটা সরকার চাই, যাতে করে তারা তাদের ক্ষতি, ভুক্তভোগী হওয়া, নিপীড়ন হওয়া, এই সমস্ত বিষয়কে পুঞ্জীভূত করে সমস্ত জিদ মনোবল এক জায়গায় করে শেখ হাসিনার বিচারটা করতে পারে। ঠিক আছে, এইটা আমার চাওয়া ছিল। ঠিক আছে, আমি তখন জানতাম যে যাদেরকে উপদেষ্টা বানিয়েছে এরা তো কেউই শেখ হাসিনার দ্বারা ভুক্তভোগী না। আসিফ নজরুল ইজ নট এ ভিকটিম, আসিফ নজরুল ইজ নট এ ভিকটিম, আসিফ নজরুল ভিকটিম হয়নি কখনো। হ্যাঁ, আরও যারা উপদেষ্টা আছে তারা কখনো ভিকটিম হয়নি। সো দে আর নট ভিকটিম। ওকে, এটাই আমি বলছিলাম যে শেখ হাসিনার বিচার করতে হলে বিচারের ভার তাদেরকে দিতে হবে যারা ভিকটিম। ঠিক আছে, ভিকটিম ছাড়া শেখ হাসিনা বিচার করতে পারবে না। ও তো যে ভিকটিম না, সে শেখ হাসিনার বিচার করে কেন নিজের উপরে একটা ঝুঁকি নেবে? ঠিক আছে, যে ভিকটিম না সে তো শেখ হাসিনার বিচার করে নিজের উপর একটা ঝুঁকি নেবে না। ও তো শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেবে না। ঠিক আছে, ও তো আওয়ামী লীগ নেতাদেরকে গ্রেপ্তার করবে না, এটা তো ওর এজেন্ডার মধ্যে না। ও এখানে আসছে মানে সম্মান নিতে, টাকা পয়সা ইনকাম করতে, লুটপাট করতে, এইটা। হ্যাঁ, আমাদের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা একটা মার্কা মারা কাজ করছে, বুঝছেন? মার্কা মারা কাজ মানে বুঝেন? হ্যাঁ, মার্কা মারা কাজ। সে সরকারি বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস না দিয়া ইন্ডিয়ান এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে গ্যাস মানে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে ওগুলোতে গ্যাস সাপ্লাইয়ের সিদ্ধান্ত নিছে আমাদের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। ঠিক আছে, এই বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা পাইছি আমরা, বিধানরঞ্জন রায়কে পেয়েছি। বিধানরঞ্জন রায় চমৎকার একটা কাজ করছে, মানে লোকটা, আজকে আমি সবাইকে শত্রু বানাই ফেলতেছি। লোকটা হলো এই কোটার জন্য যে আন্দোলন, এই কোটা আন্দোলনের পরে সে 84% কোটায় শিক্ষক নিয়োগ দিছে। আমরা গিয়ে পরে আদালতে চ্যালেঞ্জ করলাম, আদালত আমাদের পক্ষে রায় দিল। বিধানরঞ্জন রায় এখনও চেষ্টায় আছে, আপিল করবে, করে সে 84% কোটায় নিয়োগ দিবে। ঠিক আছে, আর স্বাস্থ্যের বিষয়ে তো বললাম, স্বাস্থ্য এখন খারাপ। তো যাই হোক, তো যারা যারা বিভিন্ন দলের অ্যাডভোকেসি করছেন সেই সকল দালালদেরকে বলতেছি, আপনার দলের নেতাকে জিজ্ঞাসা করেন আপনার দলের নেতারা কেন আওয়ামী লীগের দোসরদেরকে জায়গা দিয়ে টাকা ইনকাম করতেছে। যেই দলই আপনি করেন সেই দলেরই আপনাকে বলতেছি, আপনি কোন দলের অ্যাডভোকেসি করতেছেন নিজেকে প্রশ্ন করেন, এবং আপনি আপনার দলের নেতাদেরকে জিজ্ঞাসা করেন তারা কেন আওয়ামী লীগে। আওয়ামী লীগ নেতারে গ্রেপ্তার করছে, ছাত্রলীগ নেতারে গ্রেপ্তার করছে। হ্যাঁ, মানে হলো হাসিনা বিরোধী রাজনৈতিক দল, নাম বলবো না, কারা কারা যাই ওখানে বিক্ষোভ মিছিল করে। আরে বাপ রে বাপ, তোর বাপ হয় নাকি রে শুয়ার? হ্যাঁ, ছাত্রলীগ নেতারে গ্রেপ্তার করতেছে, রাজনৈতিক হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক ওরা দল সেখানে যায় বিক্ষোভ মিছিল করে। হ্যাঁ, তোর বাপ হয়? হ্যাঁ, হারামজাদা। আমাদেরকে আমাদের জীবন
ঝুঁকিতে ফেলতেছে এরা, আমাদের জীবন ঝুঁকিতে ফেলতেছে। ঠিক আছে, 7 তারিখে নির্বাচন, এই নির্বাচনের দিনে কেউ মাঠে নামে না। বড় বড় দল প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাকে 400-500 করে লোক দেবে, আমরা নির্বাচন কমিশন মুখে ঘেরাও দেবো, নির্বাচন বানচাল করবো। আমরা একটা প্ল্যান করছিলাম। ঠিক আছে, যাই দেখি আমরা 60-70 জন বসে আছি, রাজনৈতিক দলের কোনো খবর নাই। ঠিক আছে, হ্যাঁ, তো কী অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে মানে প্রতিবাদ করছি। প্রতিবাদ করার জন্য একটা পোস্টার বয় দরকার ছিল, তাই না? প্রতিবাদ করার জন্য রাস্তায় একটা পোস্টার বয় দরকার ছিল। ঠিক আছে, যে সব ঝুঁকি নিয়ে প্রতিবাদ করবে, তাই না? আন্দোলন বন্ধ হয়ে গেছে, গণ অভ্যুত্থান বন্ধ হয়ে গেছে। বড় বড় দলগুলো আইসা ধরল যে তারেক, হ্যাঁ, কিছু একটা করো, কিছু একটা করো। আমাকে বলতেছে আন্দোলন কি বন্ধ হয়ে যাবে? আমি বলছি না, আন্দোলন বন্ধ করা যাবে না, আমরা হাল ধরবো। আমরা বলছি এটা, তারা হেল্প করছে, করছে। এখন আমরা জীবনের ঝুঁকি নিয়ে লাঠি হাতে নিয়ে সবাইকে মেসেজ দিছি, সবাই লাঠি নাও, লাঠি নাও, পিড়াতে হবে, পিড়ায় পাড়াতে হবে, হ্যাঁ, পিড়াতে হবে। আকাশ কালো করে দাও, আকাশ ধোঁয়ায় ভরে দাও। আমরা বলেছি আকাশ ধোঁয়ায় ভরে দাও, শেখ হাসিনা ভয় পাবে বলেছি। জীবনের ঝুঁকি নিয়ে পোস্টার বয় হয়েছি, যে সবাই মেসেজ পাক, মেসেঞ্জার হয়েছি। তা আমরা ঝুঁকি নিয়ে মেসেঞ্জার হয়েছি। ঠিক আছে, আর এখন আওয়ামী লীগ বাড়ির মধ্যে ঢুকায়ে ঢুকায়ে তোমরা হলো আশ্রয় দিবা আর ব্যাগ ভর্তি টাকা নিবা। হ্যাঁ, ব্যাগ ভর্তি টাকা নিবা। ঠিক আছে, তো যাই হোক, মাথা ঘোরে মানে এসব বলা, একজন কমন কাছে এসব বলার উদ্দেশ্য কি? এসব বলার উদ্দেশ্য হলো, এসব বলার উদ্দেশ্য সামগ্রিকভাবে খুব মানসিকভাবে পেরেশানির মধ্যে আছি। ঠিক আছে, পেরেশানির মধ্যে আছি, মানে এক একজন বড় বড় বক্তব্য দিচ্ছে, জুলাই স্প্রিটের দোকানদার হয়ে গেছে, মনে হয় লাঠি দিয়ে দিয়ে একটা বাড়ি পাশায়। জুলাই স্প্রিট বেচতে আসছে, হারামি, জুলাই স্প্রিট বেচতে আসছে আমার কাছে। ঠিক আছে, জুলাই স্প্রিট একে মানে এক একজন দোকান খুলে বসে থাকে একটা জুলাই স্প্রিট। শেখ হাসিনা, আওয়ামী লীগ খুনিদের বিচার করার জন্য কেউ কথা রাখেনি, ডক্টর ইউনূস কথা রাখেনি, আসিফ নজরুল স্যার কথা রাখেনি, বড় বড় দলগুলো কথা রাখেনি, বৈষম্য বিরোধীরা কথা রাখেনি। সারা দেশে জায়গায় জায়গায় নতুন দল খুঁজছে, সৎ মানুষ মনে করতেছে নতুন ধারা। ঠিক আছে, গতকালকে সুনামগঞ্জে আমার সংগঠনের সদস্য সচিব, সে আমাদেরকে ছাইরা বৈষম্য বিরোধীতে গিয়ে যুক্ত দিল, নাগরিক কমিটিতে গিয়ে যুক্ত হয়েছে। ঠিক আছে, তারপরে কয়েকদিন লিফলেট টিফলেট বিতরণ করলো, খুব ভালো, নতুন নতুন পাঞ্জাবি পরে একে মাঞ্জা মাইরা। তারপরে গতদিন সেনাবাহিনী ধরছে, দৌড়ে পাশায় সেই বাড়ি দিছে, বুঝতে পারছেন? পরে জানতে পারলাম যে মানে সে ওইখানে যাইয়াই সে করা শুরু করছে, হ্যাঁ, মামলা বাণিজ্য, যে মামলা আপনার নামে মামলা আছে, আপনি এখন এত টাকা দিলে মামলা কাটাবো। লিফলেট দিতে গেছে মানুষের ভালোর জন্য, মানুষের কাছে মেসেজ, হ্যাঁ, জুলাই স্প্রিটের মেসেজ দিতে গেছে। লিফলেট দিয়ে আবার কয় যে লিফলেট প্রিন্ট করবো, আবার টাকা দেন। ঠিক আছে, দোকানে দোকানে টাকা তুলতেছে লিফলেট প্রিন্ট করার। হ্যাঁ, রাজনীতি করবি তো টাকা দে, তুই ইনকাম করবি, 2 পয়সা ইনকাম করবি, 1 পয়সা রাজনীতিতে খরচ করবি। হ্যাঁ, দোকানদারদের ঠেকা পড়ছে তোর রাজনীতি করার জন্য টাকা দিব না। হ্যাঁ, রাজনীতির দোকানদারদের ঠেকা পড়ছে। জাস্ট একটা ভিডিও দেখাবো আপনাদেরকে, এই ভিডিও দেখালে আপনারা বুঝতে পারবেন আজকে। আপনার পিএসটা আমার কোনো কথা বলছে, আমার সাথে কথা বলছে, ভিতরে আমাকে মানে খালিদ আপনার হলো এই তো, হ্যাঁ, মাননীয় প্রধান উপদেশ, এটা হলো এই তো, নাকি কই গেল এটা, খালিদ মহিউদ্দিন ভাইয়ের টক শো, কার সাথে যেন, খুবই গুরুত্বপূর্ণ, একটু আগে দেখলাম,
হ্যাঁ দাঁড়ান, ওটা লাইব্রেরিতেই থাকবে। হ্যাঁ এই যে এটা সেটা নিয়ে আসলে কথা বলা দরকার। আপনি নিশ্চয়ই জানেন বা আপনি তো জানবেনই যে প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন 626 জন, এখন আছে 7 জন। আইএসপি এরকম একটা বক্তব্য ছিল, এই 626 জন এখন কোথায় এটা সরকার জানে কিনা? আমাদের এই প্রশ্নটা আছে এই কারণে যে আসলে আপনারা পিক এন্ড চুজ করছেন কিনা, মানে কি কারণে জুনায়েদ আহমেদ পলককে জেলে যেতে হলো এবং হাসান মাহমুদ হচ্ছে এখন বেলজিয়ামে আছে, মানে দুইজন একসাথেই আটকা পড়েছিলেন বা আটকা আছেন এরকম কথা আমরা শুনেছিলাম, দেখে এই দুজনের নাম বললাম। কি কারণে যারা বাইরে যেতে পেরেছেন তারা কি কারণে যেতে পেরেছেন, যারা যেতে পারে না তারা কি কারণে যেতে পারেনি, এটা কারণটা কি আসলে? আমি একটা কথা বলি, কথা হলো উনি যে প্রশ্ন করছে, আপনাদের কি মনে হয় যে প্রেস সচিব বক্তব্য দিতে পারছে? ঠিক আছে, আপনাদের কি মনে হয় বক্তব্য দিতে পারছে? আচ্ছা, উনি তো একটা মোটামুটি গোল আলু টাইপের একটা বক্তব্য দিবে, সুন্দর করে মাখায় মাখায় বক্তব্য দিবে, ঠিক আছে। এখন সেই বক্তব্যকে আমরা সন্তুষ্ট হব? আমরা তো কাজে বিশ্বাসী, কাজে যে বিশ্বাসী, প্রথমত হলো সাবের চৌধুরীরে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট কোর্ট সাধারণত খুনের আসামিদের জামিন দেয় না, সেই ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন হয়েছে। সাবেক পরিকল্পনা মন্ত্রীকে জামিন দেওয়া হয়েছে। এরপরে টাঙ্গাইলে এরকমভাবে গুলি করতেছে, পেটে গুলি ঠেকায় কনস্টেবল, ভিডিওতে আছে। সেই কনস্টেবলকে জামিন দিয়ে দিছে, ঠিক আছে। এখন বিচারক ও জানের ঝুঁকি নিয়ে জামিন দিছে, যে জীবনের যত টাকা ইনকাম করবে অত টাকা সে পায়ে যাবে, ওরে ঝুঁকি নিয়ে জামিন দিয়ে দিছে। মানে সেই বিচারকের কিছুই করা হলো না, ঠিক আছে, সেই বিচারকের কিছু করা হলো না, ঠিক আছে। এই হলো সামগ্রিক অবস্থা, কিছু বলার নাই। অনেকে বলতেছে ইলিয়াস ভাই নাকি এটা পোস্ট করছে, আমি জানি না, দেখি ইলিয়াস হোসাইন দেখি যে আসে কিনা। ইউটিউবে কি দিছে? না, ইউটিউবে কে দেয়নি। ও ডিজির বাসায়, ও দিছে ইলিয়াস ভাই দিছে। আমি ইউটিউব কম দেখি, দেখি তো একটু ইলিয়াস ভাই কি দিছে। ও হো, কাহিনী তো পুরাই লেজে গোবরে। একটা জিনিস খেয়াল করছেন আপনারা, এই যে চার্ট, এই চার্টের 1 নম্বরে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির, এই চার্টে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আলম, মেজর জেনারেল মাসুদুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল এই চার্টে মেজর জেনারেল, এটা হলো ওই বাড়িতে যারা থাকে তাদের চার্ট মনে হয় না? হ্যাঁ, মেজর জেনারেল সৈয়দ সাবির আহমেদ, মেজর জেনারেল মাহবুব, মানে সব সেনা বাহিনীর অফিসাররা এখানে থাকে। লেফটেন্যান্ট কর্নেল রাকিব উদ্দিন আহমেদ, ও এইবার বুঝতে পারছি এই বাড়ি নিয়ে গণমাধ্যমের নিউজ না করার কারণ কি, তাই না? হ্যাঁ, খেয়াল করিনি। ইলিয়াস ভাই আসলে জিনিয়াস, যদিও ইলিয়াস ভাই দেশের বাইরে আছে, আমার এত কিছু বলা ঠিক হচ্ছে না। চলেন আমরা দেখি ইলিয়াস ভাই কি বলছে। এটা হচ্ছে ওনাদের এয়ার গাড়িটা, এই যে এটা হচ্ছে আপনার এয়ার, ওনাদের এই নাম্বারটা তো আমাদের সবচেয়ে বেশি। আপনারা কোনো কিছু করেন না? এই জায়গাটা পুলিশ গেছে তো পুলিশের কোনো সাহস বেশি। ও আমরা যেটা দেখলাম ওইটাই ইলিয়াস ভাইয়ের ওখানেও দিছে, তাই না? মানে একটু এডিট করছে আর কি, এদিক ওদিক, ওই ঠিক জায়গায় আছে। পুলিশ গেছে তো পুলিশের অনেক কলিজা, না পুলিশের অনেক কলিজা, ঠিক ওই আছে, বাড়িতে গেছে, মানে এতগুলো জানে সে ব্রিগেড সেনাবাহিনী। ঠিক আছে, ওকে, এই হলো অবস্থা, ঠিক আছে। দেশের মন্ত্রীর কি অবস্থা জানেন? হ্যাঁ, মন্ত্রী কোথায় আছে জানেন? মন্ত্রী কোথায় আছে জানি না তো। তাতে কই থানা পর্যন্ত দেখলাম, তারপরে কই গেছে? ও থানা থেকে কই গেছে তাই তো, তা তো জানি না। কোর্টে নেওয়া হয়েছে? কোর্টে তো কোনো কোর্টে নিলে তো সংবাদ মাধ্যম, কোর্টে নিলে তো তাহলে গণমাধ্যম দেখতো।
আসলে 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 তাই তো। ঠিক আছে, থানা কি এখনো আছে না থানা উড়ে গেছে? থানায় তো নাই, থানায় নাই। শিশি বেড়ে ফোন করলে তো পারবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি এই ভিডিওটা করার আগে 3বার অ্যাটেম্প নিয়ে 3বার অসুস্থ হয়ে গেছি, ঠিক আছে? হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। আর যারা বিভিন্ন কমেন্ট করেছেন, যাই হোক, আপনাদের এই ভিডিও বিষয়ে অ্যাকচুয়ালি কনক্রিট মন্তব্য কি, ওই মন্তব্যটা ভিডিও শেষে রিলোড হওয়ার পরে আপনারা একটু দিয়ে দিবেন, থেকে যাবে। চ্যাট সবগুলো এখন সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে। আপনারা যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন, এবং পুনরায় নতুন করে একটা করে সবাই মন্তব্য করবেন এই বিষয়ে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।